আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফর, বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে নিউ ইয়র্কে উত্তাপ। এরপর জানিয়ে দিব এবার হত্যা মামলায় গ্রেপ্তার আনিসুল হক ও আব্দুল্লাহ আল মামুন। আরো জানিয়ে দিব কর ফাঁকি দেওয়া কাউকেই ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি এনবিআর চেয়ারম্যানের। আরো জানিয়ে দিব কাজে ফেরেননি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভারতীয় কর্মকর্তারা। সর্বশেষ জানিয়ে দিব অক্টোবরের মধ্যেই বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ চুক্তি করতে চায় নেপাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বাংলা নিউজ 24-এ। বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে নিউ ইয়র্কে উত্তাপ। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফর কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি দেশে বিএনপি ও আওয়ামী লীগ, এতে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার দুপুর নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে মোহাম্মদ ইউনূসের। এই উপলক্ষে বিএনপির স্বাগত সমাবেশ ও আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিয়েছে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান জানান, ২৪ সেপ্টেম্বর ইউনূসের যুক্তরাষ্ট্রে আসা উপলক্ষে সংবর্ধনা সভা এবং ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ উপলক্ষে শান্তি সমাবেশ করবেন তারা। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির এস চৌধুরী জানান, শেখ হাসিনার আমলে খুন নির্যাতনের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার ভাষণের দিনে জাতিসংঘের সামনে বিএনপির অবস্থান নিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন, নির্যাতন আর লুটপাটের বিচার হবে এবং বিএনপি এই বিচার চাইবে। জাতিসংঘে বাংলাদেশ সদস্য প্রাপ্তির ৫০ বছর উপলক্ষে আগামী মঙ্গলবার নিউ ইয়র্কে একটি সংবর্ধনার আয়োজন করছে নিউ ইয়র্কে বাংলাদেশি স্থায়ী মিশন। এতে প্রধান উপদেষ্টার যোগ দেওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি নিউ ইয়র্কে অবস্থানের সময় প্রধান উপদেষ্টা সামাজিক ব্যবসা, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র ব্যবসায়ী পরিষদের সবাই অংশ নেওয়ার কথা রয়েছে। এতদিন রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘের শেখ হাসিনা আগমন উপলক্ষে স্বাগত মিছিল, মিটিং সহ বিভিন্ন আয়োজনে ব্যস্ত থাকে তো আওয়ামী লীগ। আর কালো পতাকা প্রদর্শন সহ বিভিন্ন বিক্ষোভ মিছিলের মাধ্যমে শেখ হাসিনা আগমনে প্রতিবাদ জানাতে বিএনপি ভাষণের দিন জাতিসংঘের সামনের পক্ষ থেকে স্লোগানে নিজেদের শক্তি জানান দিত উভয় দল। তবে এবার সেই আবহ পাল্টে গেছে। ডক্টর ইউনূসের আগমনের বিরুদ্ধে বিমানবন্দর সহ জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচির কথা বলছে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখা। এবার হত্যা মামলায় গ্রেপ্তার আনিসুল হক ও আব্দুল্লাহ আল মামুন। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্র করে রাজধানীর খিলগাঁও থানায় এক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তর পশ্চিম ও খিলগাঁও থানার পৃথক হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী আদালতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের নতুন মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিন সকাল ৮টার দিকে কারাগারে আটক থাকা আসামিদের আদালতে আনা হয়। পরে শুনানি আদালতে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কর ফাঁকি দেওয়া কাউকে ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি এনবিআর চেয়ারম্যানের। কর ফাঁকি দেওয়া কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানিক পর্যায়ে কর ফাঁকি দেওয়ার প্রবণতা রয়েছে, তবে এখন থেকে কর ফাঁকি দিয়ে কেউ রেহাই পাবে না। সোমবার রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনে অনলাইনে আয়কর রিটার্ন জমাদানকে সহজ করতে এই রিটার্ন সার্ভিস সেন্টার চালু করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনবিআর চেয়ারম্যান একথা বলেন। আব্দুর রহমান বলেন, করদাতারা যেন দ্রুত ও মানসম্মতভাবে সেবা পেতে পারেন সেজন্য জাতীয় রাজস্ব বোর্ডের সমস্ত লেনদেন ডিজিটাল ফর্মে রূপান্তরিত করার লক্ষ্যে নিরসলভাবে কাজ করে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান ও ইউরোপীয় ইউনিয়নের কোঅপারেশনের হেড মিশেল ট্রোজা। এরপর সার্ভিস সেন্টার ঘুরে দেখেন তারা। এর আগে গত ৯ সেপ্টেম্বর অনলাইনে রিটার্ন দাখিলে ওয়েবসাইটে বড় আকারে চালু করা হয়। এরপর ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ দিনের অনলাইন রিটার্ন দাখিলের সংখ্যা ২০,০০০ ছড়িয়ে গেছে বলে জানিয়েছে এনবিআর।
কাজে ফেরেনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভারতীয় কর্মকর্তারা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র RNPP থেকে বিদ্যুৎ স্থানান্তর করতে বিদ্যুৎ সঞ্চালনা প্রকল্পগুলোর দায়িত্ব পাওয়ার পর ভারতীয় প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনো কাজে ফেরেনি, যা এই প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ PLC একজন শীর্ষ কর্মকর্তা বলেন, কেসি ইন্টারন্যাশনাল লিমিটেড ও ট্রান্সনেল লাইটিং লিমিটেড TTL কয়েকজন কর্মী ফিরে এলেও লার্সেন অ্যান্ড প্রোবো লিমিটেড বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কেউ এখনো ফিরে আসেনি। এই কর্মকর্তারা আরো জানান, ফিরে আসা কর্মীদের বেশিরভাগ কেসির স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত অস্থায়ী কর্মী এবং মধ্যম স্তরের কর্মকর্তা, কিন্তু এখনো কোনো সিনিয়র কর্মকর্তা সাইডে ফিরে আসেনি। তবে পাওয়ার গ্রিড বাংলাদেশ আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, L&Dর ভারতীয় কর্মীরা 24 সেপ্টেম্বর থেকে প্রকল্পগুলোতে আবার যোগ দেবেন বলে আশা করছেন। তিনি বলেন, আমরা অপেক্ষা করছি তারা আবার কাজ শুরু করবে। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় কোম্পানিগুলোর সব কর্মী বাংলাদেশ ছেড়ে চলে যায়। এদের ফিরিয়ে আনতে বিলম্ব হচ্ছে, ফলে ভারতীয় ঠিকাদারদের দায়িত্ব থাকা সঞ্চালনা প্রকল্পগুলো স্থবির হয়ে পড়ছে। বর্তমানে বাংলাদেশ জুড়ে 17টি সঞ্চালনা প্রকল্পের দায়িত্বে রয়েছে ভারতীয় কোম্পানিগুলো। দায়িত্ব প্রাপ্তির ক্ষেত্রে শীর্ষ রয়েছে L&D, ট্রান্সনেল এবং KSA। এই সঞ্চালনা প্রকল্পগুলো বেশ কয়েকটি চলতি বছরের ডিসেম্বরে যাত্রা শুরু করতে, যা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে জাতীয় গ্রিড যুক্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাওয়ার গ্রিড বাংলাদেশ কর্মকর্তা বলেন, ভারতীয় ঠিকাদার কর্মীরা আকস্মিক চলে যাওয়ার এসব গুরুত্বপূর্ণ প্রকল্প ঘিরে অনিশ্চয়তা তৈরি করছে। ভারতীয় অন্যতম শীর্ষ ঠিকাদার লঞ্চেট অ্যান্ড টুব্রুক পাবনার রূপপুর বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থানান্তরের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য প্রধান চুক্তিগুলো দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি 400 কেভি ও 230 কেভি ট্রান্সমিশন লাইন স্থাপনের দায়িত্ব পেয়েছে, যেগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের গ্রিড সিনক্রেনাইজেশন এবং টেস্টিং প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ। এর কাজে 2025 সালের প্রথম দিকে শেষ হওয়ার কথা ছিল। অক্টোবরের মধ্যে বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ চুক্তি করতে চায় নেপাল। বাংলাদেশ শীঘ্রই নেপাল থেকে জল চুক্তি আমদানির জন্য কাঠমান্ডু এবং দিল্লির সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদের উপদেষ্টা মোহাম্মদ ফজলুর করিম খান। এই বিদ্যুৎ রপ্তানির জন্য আগামী 3 অক্টোবর বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে আগ্রহী দেখিয়েছে দেশটি। যদি এই চুক্তিটি সম্পন্ন হয়, তাহলে নেপাল থেকে ভারতীয় সঞ্চালনা লাইনের মাধ্যমে 40 মেগাওয়াট বিদ্যুৎ নেবে বাংলাদেশ। তবে বাংলাদেশ ও ভারতের কেউই এখন পর্যন্ত চুক্তির দিন তারিখ নিশ্চিত করে বলতে পারেনি। পানি সম্পদ এবং সেচ মন্ত্রণালয়ের মুখপাত্র চিরঞ্জীব চাতাউস তিনি সংবাদ মাধ্যমে এই মাই রিপালিকাকে বলেছেন, যদি ভারত বাংলাদেশের প্রস্তাবিত তারিখ অন্তত 2 দিন আগে ইতিবাচক সাড়া দেয়, তাহলে আগামী 3 অক্টোবরে ত্রিপক্ষীয় চুক্তিটি হবে। নেপালের ওই কর্মকর্তা জানিয়েছেন, সব পক্ষ সম্মত হলে কাঠমান্ডুতে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে চুক্তি স্বাক্ষরিত হবে। তিনি আরো জানিয়েছেন, নেপালের পক্ষ থেকে আগামী 1 অক্টোবর বাংলাদেশকে একটি যৌথ ওয়ার্কিং দলের বৈঠকের আহ্বান জানানো হয়েছে। এরপর 2 দেশের মধ্যে একটি যৌথ স্টিয়ারিং দলের বৈঠক হবে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, লিবেরাল ভারত বাংলাদেশে এই বিদ্যুৎ চুক্তিটির সবকিছু চূড়ান্ত হয়ে আছে। এমনকি গত 28 জুলাই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল, কিন্তু এই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের চলার চুক্তিটি সম্ভব হয়নি। এরপর পরিস্থিতি যখন স্বাভাবিক হয়েছে, তখন নেপাল আবারও আলোচনায় আগায়। তখন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে চুক্তির সবুজ সংকেতও দেখা যায়। এরপর নেপালের চুক্তি স্বাক্ষরের জন্য অক্টোবরের 3 তারিখে নির্ধারিত করে বাংলাদেশ ও ভারতকে প্রস্তাব দিয়েছে। চুক্তিটি হলো আগামী 5 বছরের জন্য বাংলাদেশ 40 মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে হিমালয়ের দেশটিতে। নেপাল থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ বাংলাদেশে কিনবে 8.17 রুপিতে, যার মধ্যে ভারতের সঞ্চালনার লাইনেও খরচও থাকবে।